শেখ হাসিনা সরকারকে পতন করালো, তাদেরকে আমরা একটা ব্লাব দিয়ে তাদেরকে আমরা বিপ্লব থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নিয়ে গেলাম রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে। তাতে কি হলো, তরুণ যুবকেরা, তরুণ ছাত্ররা হতাশ হয়ে গেল। আর বেসামরিক বিশ্ববিদ্যালয়ের যে যারা ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা ছিল, তারা লেখাপড়া ফিরে চলে গেল। কিন্তু অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো ছাত্ররা কিন্তু না আছে লেখাপড়া, পড়াশোনা হচ্ছে, না হচ্ছে তাদের দাবি আদায়। ফলে তারা আজকে অনেক হতাশাগ্রস্ত, ফ্রাস্ট্রেটেড। ফলে সরকার কোনোভাবেই রাষ্ট্রটাকে তাদের কাবুতে আনতে পারতেছে না। ডক্টর ইউনূস তার ইচ্ছার বিরুদ্ধে জনগণের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচন দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু সেই নির্বাচনটা তিনি করায়ে নির্বাচনের দায়িত্ব উনি স্বাভাবিকভাবে নিতে পারেন নাই। ফলে আমরা যে কানাঘুষা শুনেছি, অন্তর্মহলে উনি বলে দিয়েছেন যে উনি সম্ভবত ডিসেম্বরের পরে ক্ষমতায় থাকবেন না। এই ধরনের একটি ফাইনাল কথা বিভিন্ন উচ্চ মহলে যারা ক্ষমতা নিয়ে ডিল করে, যারা ক্ষমতার ব্যাপারে চলাচল করে, আলোচনা করে, এই ধরনের একটা কথা আমরা কানাঘোষা শুনতে পাচ্ছি, কিন্তু কারো কাছ থেকে আমরা অথেন্টিক কিছু পাই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন করার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নিবেন না। কারণ আপনারা জানেন, নির্বাচন যিনি করান তাকে কেউ ধন্যবাদ দেয় না। এবং শাহাবুদ্দিন সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগ তাকে প্রাথমিক অবস্থায় শাহাবুদ্দিন সাহেবকে অনেক মানে বকাঝকা করেছেন, অনেক অসম্মান করেছেন। যদিও পরবর্তীতে এক রাজনীতি খেলা খেলতে গিয়ে তাকে রাষ্ট্রপতিও বানিয়েছিলেন, এবং রাষ্ট্রপতি বানানোর পরেও যখন আবার 2000 অ্যাকশনে হেরে গেল আওয়ামী লীগ, তখনও কিন্তু আবার শাহাবুদ্দিন সাহেবকে আবার খুব একটা ভালোভাবে মূল্যায়িত করা হয় নাই। আওয়ামী লীগ অনেককে মূল্যায়ন করেছে, কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই। ফলে স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস সাহেব হলে, ওনার জায়গা হলে আমিও তাই করতাম। যেখানে আমাকে শাসন করতে দিচ্ছে না, আমার কথা মানছে না, সেখানে আমি নির্বাচন করে দেওয়ার পরে যারা জয়লাভ করবে তারা তো খুশি হবেই, আর যারা জয়লাভ করবে না তারা কি করবে? তারা তো প্রথমে আমার বিরুদ্ধে লেগে যাবে। ওইটার মধ্যে আমি এই সম্মানটা শেষ মুহূর্তে আমি হারাবো কেন? ফলে তিনি তার যারা বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী মহল বা যে সমস্ত মহল আছে, তাদেরকে বলে দিয়েছে, তোমরা অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের এই মামলাটা শেষ করো, এটা নিয়ে আসো, নিয়ে আসার পরে তত্ত্বাবধায়ক সরকারটাকে আমরা প্রবর্তিত করি। প্রথমে সবাই ধরে নিয়েছিল উনি হয়তো তত্ত্বাবধায়ক সরকারে শিফট করবেন। তত্ত্বাবধায়ক সরকারে শিফট করলে উনি হয়তো তত্ত্বাবধায়ক সরকার থেকে ইলেকশন দিয়ে দিলেন। কিন্তু যেহেতু উনি নির্বাচনের দায়িত্ব নিতে চাচ্ছেন না, শুধু চাচ্ছেন না, উনি কোনো অবস্থাতেই নিবেন না বলেই আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু রাজনীতির বুঝি, তাতে মনে হচ্ছে উনি দায়িত্ব নেবেন না। তাহলে বিকল্পটা কি হতে পারে? বিকল্পটা হতে পারে 26শে ডিসেম্বর যদি প্রধান বিচারপতি স্বাভাবিক নিয়মে উনি যদি রিটায়ার্ড করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী সদ্য সাবেক প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। তাহলে দেখা যাচ্ছে 26শে ডিসেম্বরের পরে প্রধান বিচারপতি জাস্টিস রিফাত সাহেব পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য একদম যোগ্যতম প্রার্থী হয়ে যাচ্ছেন। কিন্তু এখন ফ্যাক্টরা দেখা দিয়েছে 26শে ডিসেম্বর আর 15 ফেব্রুয়ারি এই সময়টা নির্বাচনের জন্য যথেষ্ট সময় নয়। কাজেই তত্ত্বাবধায়ক সরকার কমসে কম 2.5 মাস বা 3 মাস সময় নিতে হবে। তার মানে হচ্ছে যে রিফাত সাহেবকে হয়তো তার অবসরটা 1 মাস বা 1.5 মাস আগায় আনতে হতে পারে, হয়তো নভেম্বরের মাঝামাঝি নিয়ে আসতে হতে পারে। এইটা করতে হলে তো রিফাত সাহেবের সম্মতি লাগবে। পদত্যাগ তো রিফাত সাহেব ঘুমিয়ে উঠে দিয়ে দিবেন না, তাকে কনভিন্স করতে হবে, তাকে বুঝাইতে হবে, পক্ষে বিপক্ষে তাকে দিতে হবে। এবং রিফাত সাহেব সেই ঝুঁকিটা নিবেন কিনা, সেই ধরনের দেশপ্রেম বা রাষ্ট্রের চিন্তা তা আছে কিনা। ওনারা জানেন যে ওনারা হলেন
মানে কি বলে খাঁটি বাঙালি, মানে পশ্চিম বাংলার থেকে আসা মানুষ, যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে, এখনো তো রিফাত সাহেবদের আত্মীয় স্বজনরা মুর্শিদাবাদে বাস করেন, এখনো তো ওই এলাকাতে বাস করেন, তাদের আত্মীয় স্বজন বা এখনো তারা আছে, তারাই বা কতটুকু নিরাপদ হবে যেখানে ভারত বিরোধী একটা বিশাল একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজমান, সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি এরকম একটা ভারত বিরোধী শিবিরে আইসা যদি যোগদান করে, তাহলে উনার অবস্থান নেবে কতটুকু কি হবে। তারপরে এই সমস্ত বিভিন্ন আইনগত অনেক কিছু হয়েছে, উনাকে দিয়ে অনেক মামলা মোকদ্দমাকে মাফ করানো হয়েছে, অনেক কে বিচার বিভাগকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে, যেটার দায় দায়িত্ব প্রধান বিচারপতি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তাহলে সেটাও তো উনার গায়ে বর্তাবে, উনি সেটাকে কিভাবে দেখবেন, সেই দায় দায়িত্বটা উনি কিভাবে পালন করবেন। তারপরে উনি সচিবালয় চেয়েছিলেন, আলাদা সচিবালয় চেয়েছিলেন সুপ্রিম কোর্টের, সেটাও এখন পর্যন্ত দেওয়া হয় নাই, সরকার দেয় নাই। এখন এখানে এই যে ফ্যাক্টরটা বেড়েছে, এই ফ্যাক্টরটা হচ্ছে যেটা আমি মানে আমি অ্যাজাম্পশনের মধ্যে বলছি কানা ঘোষা শোনার থেকে, যে একদিক দিয়ে ডক্টর ইউনূস সাহেব তার উচ্চ মহলে বলে দিয়েছেন তোমরা বিকল্প খুঁজো, আমি থাকবো না, হোয়াট এভার মে কাম, আমি ডিসেম্বরের পরে থাকবো না, হয়তো এই ধরনের একটা গুসা বা মনোভাব উনি হয়তো প্রকাশ করে দিয়েছেন, যার ফলে এখন সেনা প্রধান দেশে রক্ষা করার জন্য, দেশের অবস্থাকে ধরে রাখার জন্য উনি আজকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দৌড়ে বেড়াচ্ছেন। একইভাবে আমেরিকান অ্যাম্বাসেডর আজকে দুতারি করে বেড়াচ্ছেন রিফাত সাহেবকে রাজি করানোর জন্য। রিফাত সাহেবকে রাজি করাতে পারলেই, যদি রিফাত সাহেব রাজি হয়ে যায়, প্রধান বিচারপতি জাস্টিস রিফাত যদি রাজি হয়ে যায়, তাহলে মনে হয় জিনিসটা অন্যদিকে মন নিবে এবং সেটা সবার সামনে পরিষ্কার হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত জিনিসটা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তো এখানে কেউ ঘোষণা দিতে পারতেছে না, মানে এখন তো সবাই এখন হিরো, কেউ তো কাউকে মানে না। আপনি দেখছেন ছোটখাটো বিষয় নিয়ে কত বড় বিষয় হয়ে যায়। আপনি দেখেন এখানে আজকে এই বিপ্লবী সরকারের বিপ্লবীর যে মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, বিপ্লবের ফসল যে সরকার, সেই সরকারের হাতে একজন অন্যতম বিপ্লবী নুরুকে আজকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তার পার্টি অফিসকে তছনছ করা হয়েছে। যে কোনো মানদণ্ডে, যে কোনো দৃষ্টিভঙ্গিতে এটা মেনে নেওয়া যায় না, এটা গ্রহণযোগ্য নয়, এটা নিন্দনীয় কাজ হয়েছে। কিন্তু নিন্দনীয় হওয়ার পরেও তো কি হলো, নুরুকে তো আমরা অপমান করেছি, সে অপমানটা কি ফিরিয়ে দিতে পারবো? নুরুকে তো আমরা লাঞ্ছিত করেছি। যদি নুরু মারা যেত তাহলে আজকে দেশের কি অবস্থা হতো বলেন তো? দেশকে রাখতে পারতেন, ধরে রাখতে পারতেন? এই দেশটার কোন উচ্ছৃঙ্খল অবস্থায় চলে যেত। তারপরেও আজকে যে একটা শ্রেণীর উঠতি বয়সে অনেকে অনেক কথা বলে, আমরা অতীতে জাসদকেও দেখেছি, জাসদের সময় আমরা উত্থান দেখেছি, জাসদের কথায় কথায় ঘেরাও দেখেছি, জাসদকে আমরা কি না করতে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে দেখেছি। তারপরেও তাদেরকে দমন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল ঘোড়া দাবড়িয়েছিলেন। আমরা তখনও যুবকদের দেখেছি সারা বাংলাদেশে কিভাবে ওই মানে ওই ইয়ার নামে, ওই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সর্বহারার নামে যে তাণ্ডব লীলা তাল চালিয়েছিল, আমরা তো সেই সময় দায়িত্ব পালন করেছি, আমরা দেখেছি আত্রাই, রাজশাহী, নাটোর, তারপরে বরিশাল অঞ্চল, তারপরে পুরা পুরা এলাকাতে কুষ্টিয়া, এই সমস্ত এলাকাতে কিভাবে শান্তি ওই সর্বহারার হাতে চলে গেছিল দাস, কিরকম রূপ ধারণ করেছিল, সেইগুলো তো দমন করা হয়েছিল, সেখানেও তো মানুষকে মারতে হয়েছিল, অনেক মানুষ গুম খুন হয়েছে, অনেক মানুষকে হত্যা করে তারপরে রাষ্ট্রটাকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে আনতে হয়েছিল, কিন্তু তার ফলে জীবন দিতে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ হত্যার বিপদে হত্যা, এটা তো স্বাভাবিক, এটাই তো হবে। একইভাবে শেখ হাসিনা গুম খুন এত কিছু করার পরে গুম খুন করতে গিয়ে আজকে উনি গুম খুনের শিকার হবেন, এটা তো স্বাভাবিক। ওনার শাসনকালে যদি গুম খুনের চর্চাটা না করতেন, বিরোধী দলকে দাবিয়ে রাখার এই চর্চা না করতেন, উনি যদি দেশটাকে সততার দিকে নিয়ে যেতে পারতেন, উনি যদি এই দুর্নীতি গুলাকে থেকে মুক্ত থাকতে পারতেন, তাহলে আজকে তো উনার কপালে এই গ্লানিটা আসতো না। কিন্তু এর কারণে যে নতুন একটা শক্তি উত্থান হয়েছে, নতুন যেটা চেতনা আসছে যে আমরা পরিবর্তন করতে পারি, যদি আজকে ছাত্ররা
যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা যে কোনো সরকারকে, যত বড় সরকারই হোক, যত ক্ষমতার সরকারই হোক, সেই সরকারকে তারা হটায় দিতে পারে। কারণ যে যত কথাই বলো, বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার মতো দুর্দণ্ড প্রতাপের ক্ষমতাশালী সরকার আসে নাই, যে এককভাবে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, বেসামরিক, সামরিক প্রশাসক সবার উপরে ছড়ি ঘুরাইছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন, ব্যাংকার বলেন, রাজনীতিবিদরা বলেন, কার উপরে উনি ছড়ি ঘোরান নাই, কার উপরে উনি ক্ষমতা দেখান নাই। এত ক্ষমতাশালী কেউ ছিল না কোনোদিন। কিন্তু এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে, এই ক্ষমতাকেও তারা দম্ভ চূর্ণ করে দিয়েছে, এই ক্ষমতাশালীকেও তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাদের ছাত্রদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তাদের মধ্যে একটা সাহস আছে। এখন তারা জানে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামি, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সমস্যাটা হয়েছে এখন আমরা কার বিরুদ্ধে নামবো, ছাত্ররা কার বিরুদ্ধে নামবে, কার বিপক্ষে যাবে। এখানে হয়ে যাচ্ছে এখন সেম সাইড গেম, এখানে হয়ে যাচ্ছে আত্মঘাতী খেলা। আমরা একে অপরকে এখন দোষারোপ করতেছি। এই সকল দোষারোপের সুযোগটা কিন্তু আবার মানে ডাইরেক্টলি চলে যাচ্ছে ভারতের পক্ষে, ডাইরেক্টলি চলে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করার অবস্থা তৈরি করার। আমাদের ভুলে গেলে চলবে না, এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে আমাদের সামরিক চুক্তি আছে। এখন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি এখন পর্যন্ত বলবৎ আছে। সেই চুক্তিগুলাকে আমরা কিন্তু বাতিল করি নাই। এখন পর্যন্ত ভারত ইচ্ছা করলে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো সুযোগ ও চুক্তিতে আছে। জাতিসংঘের কাছে গিয়েও তারা বলতে পারবে, আমার প্রতিবেশী আমার দেয়ালের ওই পারে মারামারি হচ্ছে, আমি দেয়ালের এই পাশে কেমনে বসে থাকবো? আর কিছু ঢিল তো আমার বাড়িতে আসতেছে, কিছু তো বোমা আমার বাড়িতে ফাটাতেছে, আমি কেমনে বসে থাকবো? ফলে আমি আমার পাশের বাড়ির শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে আমার শান্তি রক্ষা করার জন্য। এরকম সুযোগটা তো চলে আসবে ভারতের জন্য, এই সুযোগটা তো করে দিয়েছি। কাজেই সেনা প্রধান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে চেষ্টা করতেছেন সকল মহলকে কিভাবে এক আনা যায়। প্রথম চেষ্টা হয়তো উনি করতেছেন ডক্টর ইউনূস সাহেবকে যে কোনো ভাবে হোক, যে উনি মান অভিমান ভুলে গিয়ে উনি থাকুক। হয়তো বিএনপিও হয়তো একসময় বলবে বা জামাতও বলবে যে ঠিক আছে, আমরা যদি নির্বাচনের মাধ্যমে যেই আমরা জয়লাভ করি না কেন, আপনাকে আমরা রেখে দেব। কারণ উনি যখন কষ্ট করে মন দুঃখ করে বলে ফেলছেন আমি আর ক্ষমতায় থাকবো না, তার মানে বোঝা গেল উনি আঘাত পেয়েছেন, তার মানে বোঝা গেল উনি ক্ষমতায় এসে সুখী হন নাই, ক্ষমতায় এসে উনার মোহভঙ্গ হয়েছে। নাহলে উনি কেন বলবেন যে আমি আর এরপরে থাকবো না? তার মানে উনার মোহভঙ্গ হয়েছে, উনি উনি কষ্ট পেয়েছেন, উনি অ্যাগ্রিভড হয়েছেন। এটা কাউকে বলতে পারেন না। এই প্রসঙ্গে অনেক ধরনের বিতর্ক আছে এই প্রসঙ্গে, যদিও অনেকে বিশ্বাস করতে চান না। তবে আমি একটু যদি অনুমতি দেন, আপনি এই প্রসঙ্গটা শেষ করলে আমি আরেকটা বিষয় একটু যেতে যাচ্ছিলাম। আমি এটা শেষ করে একটু ভাই, বিশ্বাস অবশ্যই ব্যাপার না। মানুষ এই কথাটা কখন বলে যে ভাই আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবো না? কেন? তার তো কোনো কিছু একটা আছে। উনি হঠাৎ করে এই কথা কেন বলবে যে আমি আর ক্ষমতা থাকতে চাই না? কাজে এখানে যদি এরকম পরিবেশ সৃষ্টি করা যায় যে ঠিক আছে উনি ক্ষমতায় থাকবেন, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকবেন, হতে পারে। অথবা যদি বিকল্প একটা করা যায়, যেহেতু বিপ্লবী সরকার করার সুযোগ এখন আর নাই, কেউ মানবে না, বিপ্লবী সরকার করতে গেলে ছাত্রদের হাতে ক্ষমতা দিতে হবে, সেটা সম্ভব হবে না। যেটা উনি করতে পারেন সেটা জাতীয় সরকার। এখন যদি এই মুহূর্তে জাতীয় সরকার গঠন করেন, এই নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারকে জাতীয় সরকারে রূপান্তরিত করেন, এই তখন সবাই মিলে যদি এই মন্ত্রণালয়ে আসেন, সবাই মিলে যদি মন্ত্রী হন রাজনৈতিক দল থেকে, তাহলে মনে হয় সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কিন্তু এখানে যদি উনি রাজি না হন, তাহলে বিকল্প হইল জাস্টিস রিফাত সাহেবকে রাজি করানো, কিন্তু উনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে রাজি আছেন কি না। এই দুইটা ইকুয়েশন করতে হলে তো দুতালি করতে হবে, দেন দরবার করতে হবে, যাওয়া আসা করতে হবে, যাইতে হবে। আজকে তো আমাদের দেশে কোনো সুশীল সমাজ নাই, এমন কোনো অভিভাবক শ্রমিক নাই, বাংলাদেশে কাউকে মানে এমন কেউ নাই। একমাত্র সেনা প্রধানকে কিছু লোক গালি দিল কিন্তু ভয় পায়, স্টেটমেন্ট বদলায় ফেলায়,
আমরা দেখেছি অনেকে সেনাপ্রধানকে সকালে এক ধরনের কথা বলেছে, বিকালে আবার আরেক ধরনের কথা বলে। অনেকে আবার হাত তুলে বলে, ভাই আমি কিন্তু সকল সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না, খারাপের বিরুদ্ধে বলছি। আমরা তো বলি যারা শয়তান, যারা চুর, যারা ইবলিশ, তাদের বিরুদ্ধে বলি। তো তুমি মুসলমান খাবো কেন ভাই? তুই মুসলমান কেন খাবো? আমরা তো বলি যে সমস্ত ধাপ্পাবাজ, ফেরেববাজ, উকালতি করে, মানুষকে ঠগায়, তাদের বিরুদ্ধে বলি। তোমরা কেন উকিল ব্যারিস্টার সাহেবরা খেপে যাও? তখন কেন খেপে যাও? কাজেই এটাকে নাম ধরে বলতে পারলে বলেন, নাহলে বলেন না। সেনাবাহিনীকে বলবেন একদিকে গালাগালি করবেন, চাকর বাকর। আপনি যখন সেনাবাহিনীকে বলেন চাকর, তখন কি আপনি বলেন যে এরা চাকর ওরা চাকর না? যিনি চোর, যিনি খারাপ, যিনি দুষ্কৃতিকারী, যিনি দুর্নীতিবাজ জেনারেল, এরা চাকর আর বাকিটি চাকর না? তাহলে ক্লিয়ার করেন এটা। যেখানে আপনি এক কথাই বলতেছেন সেনাবাহিনীর হলো সরকারের, বাংলাদেশের জনগণের চাকর, সেই চাকর আবার কি জানে দেশ কেমন চলবে না চলবে? তাহলে আবার কেন বলেন যে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে না ভাই, আমি সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে না, দেশপ্রেমী সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমি খারাপ লোকদের বিরুদ্ধে? এটা তো হয় না ভাই, দুমুখী কথা দিয়ে হয় না। স্পেড ইজ স্পেড। সাহস থাকলে বলেন, গুলি খেলে বুকে খান। বুকে গুলি খাওয়ার মতো কথা বলেন না, সামনে আগে আসেন না, যেটা হইতে দিব না। স্টপ ইজ স্টপ। ইন্টারনেটে টেলিফোনে করিয়া আগে আসেন, আক্রমণ করেন, সবাই ঝাঁপাইয়া পড়েন, এটা তো টেলিফোনে বলা যায়। কিন্তু মাঠে কোথায় আসলেন না তো কেউ। মাঠে তো পুনিয়াকে দেখলাম না যে মাঠে আইসা ডাক দিচ্ছে, ভাই আপনি জনগণকে আসেন। আমি তো বলছি আমি ডাক দিতে পারি না আমার বয়সের কারণে। যদি আমার বয়স থাকতো আমি অবশ্যই ডাক দিতাম। অতীতে যখন আমার বয়স ছিল ডাক দিয়েছি, পিছনে তাকাই নাই, সামনে ছিলাম। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মিছিলের 2 নম্বর লাইনে ছিলাম। যত বড় মিছিল করি, ম্যাডামের সঙ্গে মিছিল করলো পাশে দাঁড়ায় মিছিল করেছি, পিছনে থাকায় মিছিল করি নাই। মিছিল থেকে সবাই চলে গেছে, মেজর আক্তার যায় নাই, এর প্রমাণ ফার্ম গেটে আছে। ফার্ম গেটে আমার রাজনীতি জিজ্ঞাসা করে দেখেন, সেই মিছিল, মেজর আক্তারের মিছিলকে পুলিশ, ছাত্রলীগ বন্ধ করতে পারে নাই। আমরা যখন নামি যুদ্ধ করার জন্য নামি, আর যুদ্ধ করতে নামা মানে হলো হয় শহীদ হব, না হলে গাজী হব, এর মাঝামাঝি কিছু নাই। আমি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এখানে ক্ষমতাটা অ্যাক্সেস করা যাচ্ছে না। ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতাটি টোটালি আনঅ্যাক্সেসেবল হয়ে গেছে। উনি ক্ষমতাটা প্রয়োগ করতে পারছেন না। এই যে ক্ষমতাটা প্রয়োগ হচ্ছে না, এটা খুব ডেঞ্জারাস, এটা বিপদের দিকে নিয়ে যাবে আমাদেরকে। এটা অনতিবিলম্বে সুরাহা করা উচিত। দরকার পড়লে আবারও সর্বদলীয় সভা ডেকে 3 জনের সঙ্গে কথা বললে হবে না, সর্বদলীয় কথা বলে গোল টেবিল করে রাজার মতো এক চেয়ারে বসে বাকি লোকগুলাকে সামনে রেখে কথা বললে হবে না স্যার। আপনাকে গোল টেবিলে বসতে হবে, আপনাকে জনগণের কাতারে আসতে হবে। জনগণের কাতারে আইসে তাদের সঙ্গে কথা বলে ফয়সালা করেন রাষ্ট্রটা কোন দিকে যাবে। আমি একটু এই জায়গাটা ইন্টারফেয়ার করি। আমি আরো 2-1টা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতামত জানতে চাবো। তার আগে আমি একটুখানি 1 মিনিট একটু বলি, খুব লম্বা করবো না। সেটা হচ্ছে প্রথমত ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ প্রসঙ্গটি আপনি এনেছেন। ওনার পদত্যাগের ইচ্ছা, উনি হয়তো অপমানিত বোধ করছেন বা তাকে সহযোগিতা করা হচ্ছে না, এইটা নিয়ে দেশ একদম স্পষ্টত একটা ডিভাইডেড অবস্থা আছে। তার সমর্থক যারা, অথবা আমি জানি না, অনেকে বলে উনি বলে দেন, যেমন বলছেন যে সেনাপ্রধান হয়তো ওনার কনসার্নেই দৌড়ঝাঁপ করছেন, তো যে উনি আর 5 বছর থাকুক, 10 বছর থাকুক, এরকম যেরকম একটা স্লোগান আছে। অনেকেই মনে করে যে উনি আসলে পদত্যাগ করতে চান না, ওনাকে কোনোভাবেই মানে শেষ তক উনি ক্ষমতায় থাকতে চান, মানে পারবেন না বলে বাধ্য হয়ে যাচ্ছেন, এই ধারণাও বাংলাদেশে আছে। এবার আমি বলি আপনাকে যে আমরা কোনো, আবারও দর্শকদের ক্লিয়ার করি আপনাকে, আমরা কোনো গুজব সৃষ্টিও করতে চাই না, গুজবে আমরা পানি দিতেও চাই না। তবে যে বিষয়গুলো আছে, দেশ 2টা ভাগে ডিভাইডেড। দেখেন, একদিক থেকে সেনাবাহিনীকে যেরকম ব্যারাকে ফিরে যেতে বলছে, আরেকদিক থেকে সেনাবাহিনী এই করো, একে চেঞ্জ করো, তাকে চেঞ্জ করো, এই ধরনের আওয়াজ হচ্ছে। সেনাবাহিনীর রাজনীতিতে কেন ইন্টারফেয়ার করবে, এইটা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। অপর দিক থেকে আমাদের কমেন্টের দিকে এইরকম কমেন্টও আসছে, আবার অন্য দিক থেকে সেনাবাহিনীর শাসন চাই, সেনা শাসন চাই, এরকম বিষয়াদিও কিন্তু ওপেন সিক্রেট হয়ে গেছে দেশে। 2টা দিকেই সত্য। আপনি লক্ষ্য করবেন, আমি দেশের বাইরে রাজনৈতিক নেতাদের কথা বাদ দিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন কিছু বলা হচ্ছে, অন্য কিছু হচ্ছে, চেঞ্জ আসছে। আমি প্রফেসর জাফর ইকবাল, উনি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকেন, তাকেও আমি পোস্ট দিতে দেখেছি, আপনার কাছে আমি স্ক্রিনশট পাঠিয়েছি যে সেনা শাসন আসছে।
এই যে একটা সিচুয়েশন দেশে একটা হঠাৎ করে এইটা কাটবে কিভাবে? মানে মানুষ তো নিশ্চয়ই একটা দেশের মঙ্গল চাইলে এরকম সেনাবাহিনীকে নিয়ে দুই পক্ষের টানাটানি হবে, মানে একেবারে অফ দ্য রেকর্ড হলো, কিন্তু জিনিসটা এখন অনেকটা যেন প্রকাশ্যে, এটা তো কেউ চায় না। এটার সমাধানের পথ কি? এবং এটা তো নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীর জন্য ভালো না, জনগণের জন্য ভালো না। দেখেন, সেনা শাসন আসাটা এত সোজা না, এত সহজভাবে সেনা শাসন আসে যায় না। সেনা প্রধান ইচ্ছা করলে এই সেনা শাসন জারি করতে পারে না। তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে মুরব্বি লাগে, মুরব্বিদের ক্লিয়ারেন্স লাগে। এবং বাংলাদেশে সামরিক শাসন জারি করতে হলে আপনি যতই ভারত বিরোধী হন, যতই ভারত বিদ্বেষী হন, সেখানে ভারতের একটি সম্মতি লাগবে আন্তর্জাতিক ফোরামে। এটা আপনি অস্বীকার করতে পারেন, আপনি পাকিস্তানের প্রেমে গদগদ অনেক কথা বলতে পারেন, কিন্তু এখানে সামরিক শাসন আসলে পরে সেই সামরিক শাসন আসার সঙ্গে সঙ্গে কতগুলো পরিবর্তন হয়ে যায়। সেখানে সংবিধান স্থগিত হয়ে যায়। সংবিধান স্থগিত হয়ে গেলে উচ্চ আদালতের ক্ষমতা খর্ব হয়ে যায়। উচ্চ আদালত তখন সিটিং আইডল হয়ে যায়, কোনো কিছু করার থাকে না। উচ্চ আদালতে তখন আর কিছু করার থাকে না, রিট করা যায় না। এখানে সামরিক আইন বলতে বা সামরিক শাসন বলতে এত সোজা না, এত সহজে করা যায় না। আর সেটি বাস্তবায়িত করার জন্য একটা স্ট্রং স্ট্রাইকিং ফোর্স লাগে। এবং যে কোনো সামরিক বাহিনী জারি করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা একটা ব্রুটাল সেনাবাহিনী দরকার পড়ে। এটা ব্রুটাল অর্থাৎ এটা নির্দয় নির্মম সেনাবাহিনী দরকার পড়ে। বাংলাদেশের সেনাবাহিনী আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তারা নির্দয় নয়, তারা নির্মম নয়, তারা এই দেশের মাটি মানুষের ছেলে। ফলে তারা কখনোই জনগণের উপরে তারা দমন পীড়ন চালানোর পক্ষে না। হয়তো গুটি কতিপয় হয়তো চালাতে পারে সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের আপামর সেনাবাহিনী হলো এই দেশের মাটি মানুষের। গ্রাম থেকে উঠে আসা ছেলেরা এই দেশের সেনাবাহিনী চাকরি করে। তারা তাদের জীবনকে, তারা তাদের ভাইয়ের গায়ে, বোনের গায়ে, মার গায়ে, বাবার গায়ে, চাচার গায়ে, দাদার গায়ে কোনো অবস্থাতে গুলি চালাবে না। আর গুলি চালাতে না পারলে সামরিক শাসন 1 ঘন্টাও টিকবে না। তাহলে সামরিক শাসনের কোনো উপায় নাই। আর এই যে কার কার কথা বলছি না, যে কথা বলে তো লাভ নাই। এরা তো সবসময় উস্কায়া দিবে ক্ষতির দিকে নিয়ে যেতে, ওটা তো ভালোর দিকে নিয়ে যাবে না। গল্প কথা নিয়ে যদি গল্প আমরা করতে চাই তাহলে গল্পের কোনো শেষ নাই, অনেক কিছু করতে পারবো। কাজে এখানে সামরিক শাসনের কোনো সম্ভাবনা নাই, এবং আমি কোনো সম্ভাবনা দেখি না, এবং এটা হবেও না। আমরা তো 111-এর সঙ্গে সঙ্গে দেখেছি তো, আমরা তো বহুবার এই দেশের রাজনীতির টপ লেভেলে আমরা তো দেখেছি। আমরা তো এই দেশের রান্নাঘরে রসগোল্লা দেখছি কিভাবে রাজনীতি রান্না বান্না হয়, কিভাবে খাদ্যটা জনগণের সামনে পরিবেশিত হয়। এটা দেখার মতো দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন আমাদের জীবনে তো হয়েছে। আমরা তো বাংলাদেশটা পুরোটাই তো আমাদের চোখের সামনে থেকে জন্ম দেখলাম, উঠতে দেখলাম, বড় দেখলাম, সকল সরকারকে দেখলাম। দূর থেকে তো দেখি নাই, তো অন্তর্মহল থেকে দেখছি সবাইকে, বাইরের থেকেও দেখি নাই। এদেশের মানুষ সরকার কিভাবে জনগণের কাছে যেতে পারে, কিভাবে দূরে যেতে পারে, সেটা তো আমরা দেখেছি। জিয়া রহমান জনগণের কাছে যাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, তারপরে কোন সরকার কি দেখেছেন সে পরিশ্রম করতে? চেষ্টা করেছিল, সাইকেল পর্যন্ত ঢাকা শহরে চালাইছে, কোমর পানি তো নামছে, কিন্তু শুধু দুর্নীতির কারণে, লুচ্চামির কারণে, তার ব্যক্তিগত চরিত্রের কারণে সে জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। কিন্তু সেখানে জিয়া রহমান সফল হয়েছিল, সে জনগণের দ্বারে দ্বারে গিয়েছিল, ঘরে ঘরে গিয়েছিল। জনগণ ঘুমিতে উঠে শুনছে কালকে জিয়া রহমান আসবে, ফলে মানুষ লাফায়া গেছে। ওখানে মানুষের সাথে উনি মিলেছেন, হাত মিলিয়েছেন, উনি মানুষের সঙ্গে মাটি কেটেছেন, খাল কেটেছেন, মানুষকে তখন পথ দেখিয়েছেন কোন দিকে আগাইতে হবে, সামনের দিকে কি আগাইতে হবে। আজকে সরকারদের মধ্যে কি দেখতে পাচ্ছেন? আজকে তো তারা ঘর সামলাচ্ছে, সবাই দারোয়ানগিরি করতেছে, কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতেছে না যেখানে সবাই নিরাপদ হবে। নিরাপদ শুধু শারীরিকভাবে আক্রমণ করার জন্য না, আপনার ঘরে যদি খাদ্য না থাকে আপনি কি নিরাপদ? আপনারা যদি 1 মাসের বাঁচার মতো খাদ্য ঘরে না থাকে তাহলে আপনার জীবনটা কি নিরাপদ? আপনি হয়তো বলে আপনাকে গুলি করে মারবে না বা লাঠি দিয়ে মারবে না, কিন্তু আপনি তো না খেয়ে মারা যাবেন কদিন পরে। আপনার বাঁচার কথা আমার মতো 70-75 বছর বয়স মতো বাঁচার কথা, আপনি বাঁচেন 60 বছর, এটা কি হত্যা না? আপনি বাঁচেন 50 বছর, এটা কি হত্যা না? সবাই তো আমার গড় আয়ু যেখানে 70 বছর, সেখানে সবাই তো 70 বছরের বেশি বাঁচা উচিত। কিন্তু আমি কেন, একজন কেন বাঁচতে পারে না? কেন 40 বছরে মারা যায়? কেন 35 বছরে মারা যায়?
এটা কি হত্যা নয়? এটা কি জীবনের প্রতি নিরাপত্তার ঘাটতি নয়? কিন্তু আপনারা সেভাবে দেখবেন না। আপনারা দেখবেন যে ভাই ওনাকে দিল না, আল্লাহ দিছে না, হায়াত মত আল্লাহর হাতে লয়ে গেছে গা। আরে ভাই আল্লাহর মাতে লয়ে গেছে তো বুঝলাম, কিন্তু 80 বছর বুড়াগুলোর কাছে নেয় না কেন? এই 85 বছর বয়সে বুড়া দিয়ে আল্লাহ নেয় না কেন? তাহলে তো অনেক শান্তি হতো দেশের মধ্যে। আল্লাহ যদি 60 বছর উপরে আরেকটা ইস্যুতে যেতে চাই, একটু ঝগড়া করা আছে আপনার সঙ্গে আজকে, অনুমতি নিয়ে ঝগড়াটা করবো ভাবছি। এটা আমার লজিক আছে, বিশাল রাত ভোর প্রিপারেশন নিয়েছি। সেটা হলো জাতীয় পার্টি, আপনি খুব শক্ত অবস্থান আপনারা জানিয়েছেন, আমাদের দর্শকরা জানে, তারা সাক্ষী আছে, আপনার যুক্তিও আমরা মানি। কিন্তু গতকালকে যখন প্রধান উপদেষ্টা বৈঠকটা, যে বৈঠকটার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের দর্শকদেরকে আমরা ঘোষণা করেছিলাম এটা নিয়ে আপনার সঙ্গে আমরা আবার আপনার বিশ্লেষণ শুনবো। বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আওয়ামী লীগের মতো করে নিষিদ্ধ চেয়েছে। বিএনপি বলেছে, পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী ব্রিফিং এ বিএনপি বলেছে যে আমরা এই বিষয়ে কোনো কথা হয়নি। পত্রপত্রিকার রিপোর্টে দায়িত্বশীল পত্রপত্রিকাগুলো, সমকাল সহ বিভিন্ন পত্রিকা হেডলাইন করেছে যে বিএনপি বলেছে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। ওকে, এটা বলেও আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি এটা বলেছিল, আমি এটাকে ইয়ে করতে চাই না, কিন্তু এখন পর্যন্ত তো বিএনপি মনে করছে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া প্রয়োজন না। আমাদের লজিকটা গতকাল হলো এখানে, জাতীয় পার্টি নিশ্চিত ভাবে ফ্যাসিস্টের, আপনারা দোষর বলছেন, দোষর আমি বলি যে যদি ফ্যাসিস্টও বলি, তার হোসেন মোহাম্মদ এরশাদের হয়েছে এই শাসন আমল আমাদের দেখা আছে, এটা আমরা দেখা, এর আগের গুলো আগে কিছু দেখিনি। কিন্তু আপনি এই নির্বাচন, জাতীয় পার্টির মানুষজনের যুক্তি হলো যে এই নির্বাচনটা সামনে রেখে যেন জাতীয় পার্টি বিরোধী দল হবে, বিএনপি জিতবে, এটা মানুষের ধারণা। জামাতে ইসলামী তারা যেন অন্তত বিরোধী দলটায় থাকতে পারে, এই দর কষাকষির জন্য এখন এনসিপি এবং জামাত জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টা এখন সামনে এনেছে। এখন এই সময়টার জন্য এই তর্কটা সামনে আসছে। জাতীয় পার্টি বিচার হতে পারতো, জাতীয় পার্টি ফেসিস্টের দোষর, জাতীয় পার্টি অন্যায় করেছে, অবিচার দুর্নীতি করেছে, কই 10 মাসে তো জাতীয় পার্টির কোন নেতা কর্মীর নামে এইভাবে গ্রেপ্তার, অ্যারেস্ট, মামলা, অথবা ভোট চুরির কোন আইন করার উদ্যোগ, যে ভোট চুরি করলে কি কি শাস্তি, চুরি বলতে যে কৌশলে চুরি, রাতের ভোট আয়োজন করা, একটা দলের বাইরে রাখা, এসব কিন্তু কিছু হচ্ছে না। সো জাতীয় পার্টিকে কেন এখন নিষিদ্ধ করতেই হবে, আমি আবারও আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রেক্ষাপট গুলো মাথায় রেখে। আমার কথা খুব পরিষ্কার, নিষিদ্ধ যখন আওয়ামী লীগকে করেছেন, তাহলে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করলেন না এতদিন ধরে? কেন করলেন না? আপনার কাছে আমার প্রশ্ন। আপনি এক কাজে তো দুই ফল হইতে পারে না এক গাছে। আপনি আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে, যেখানে আপনি তাকে নিষিদ্ধ করলেন, এখন তার সঙ্গে আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ কেন করলেন না? এই প্রশ্ন তো আমাদের, আমরা করতেছি। বিএনপির যে বক্তব্যটা পত্র পত্রিকার মাধ্যমে বেরিয়েছে, আমি জানি না কতটা সত্য, আমার মনে হয় কথাটা সত্য। এটা হয়তো কেউ একটু আগবারে, অনেক সাংবাদিক সাহেবরা আছে যারা বিএনপি বিট করে, এরা আবার নিজেদের একটু বাহাদুরি দেখানোর জন্য যে আমি বিএনপির ভিতরে খবর রাখি, সম্পাদক সাহেবের কাছে একটু একটু ভালো পাওয়ার জন্য অনেক সময় আমাদের মতো কিছু দালাল দেখে দিয়ে কিছু কথা বলায় দেয়। বলা যাবে না তুমি, আমি তো বিপদে পড়তাম, আমি যা বলতাম আমার নাম দিয়ে বলতাম, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা আবার নাম বলবেন না কিন্তু ভিতরে কথা বলে দেন, অর্থাৎ জানেন না কিছুই। ভাই আমি তো বিএনপি করেছি, আজকে অ্যাক্টিভ বিএনপি করি। আমি তো দেখেছি বেগম খালেদা জিয়ার সামনে কোন বেটা কোন কথা বলার সাহস পাইছে, আমরা দেখছি না? আবার বাইরে এসে কি বলছে, এগুলো তো আমার দেখা রে ভাই, নিজের চোখের সামনে দেখা। কাজে যদি এরকম বলার সাহস থাকতো আমার মতো তো বহিষ্কার হইতে বারবার, বহিষ্কার কেউ হস না, তাহলে কেন হস না? আমি তো দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য, পরিশোধ করার জন্য কোন বিএনপি নেতাকে পায় নাই সদস্য হওয়ার জন্য। এক মিরপুরের আমার দুই ভাইকে পেয়েছিলাম, এক কেরানীগঞ্জে একজনকে পেয়েছিলাম, সেও মারা গেছে। আমরা তাদের নাম বলছি না, হয়তো বিএনপিতে তাদের নাম বললে হয়তো তাদেরকে অনেক বিরূপ চোখে দেখতে পারবে। আমি তো পাই নাই রে ভাই কাউকে, খালেদা জিয়া মুক্তি পরিশোধ করার জন্য তো আমি লোক পাই নাই বিএনপি থেকে। আজকে বিএনপির নামে বিএনপি কেন বলবে যে জাতীয় পার্টির আমি চাই না? কি কারণে বলবে, কি যুক্তিতে বলবে? কারণ যেহেতু সে আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ মেনে নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ সে মেনে নিয়েছে, সে কেন এখন বলবে যে জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা চাই না? এটা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেড়াচ্ছেন। কাজে আমার প্রশ্ন আপনার উত্তর না দিয়ে, আপনারা কেন এতদিন ধরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন না? আর আওয়ামী লীগ এত দেউলিয়া হয়ে গেছে,
যে আওয়ামী লীগ নির্বাচন করতে হবে যাত্রা পার্টির নাম দিয়া, যাত্রা পার্টির নাম লেখায় আওয়ামী লীগ করতে হবে, তাহলে আমি বলবো আওয়ামী লীগ কচু খেতে গিয়ে আত্মহত্যা করা উচিত, নাহলে বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরা উচিত। যদি আপনারা তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছেন না, আপনারা তো পার্টিসিপেটরি নির্বাচন করছেন না। দিয়েন না, ঠিক আছে, দিবেন না, অসুবিধা কি আছে? এটা আওয়ামী লীগ ফাইট করবে, আওয়ামী লীগ চেষ্টা করবে, আওয়ামী লীগ এই নির্বাচনকে ডিসক্রেডিট করার চেষ্টা করবে, হ্যাডম থাকলে করবে, হ্যাডম থাকলে করবে। কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল জাতীয় পার্টির নামে নির্বাচন করবে, এরকম ছোট লোক আওয়ামী লীগকে বানিয়ে যাচ্ছেন কেন? এরকম নিম্ন পর্যায়ে আওয়ামী লীগকে নিয়ে যাচ্ছেন কেন? আওয়ামী লীগ কি এতই নিম্ন হয়ে গেছে আওয়ামী লীগ একটা নির্বাচন করতে হবে? তাহলে সে করলো না একটা নির্বাচন, কি আসে যায়? আওয়ামী লীগ না হয় এই 2026 নির্বাচনটা করলো না, তাতে আওয়ামী লীগ কি মরে যাবে, ধ্বংস হয়ে যাবে? আওয়ামী লীগ কি হারিয়ে যাবে বাংলাদেশ রাজনীতি থেকে? বিএনপি তো নির্বাচন করে নাই, 14 সনে করে নাই, 24 সনে করে নাই। বিএনপি কি হারিয়ে গেছে? বিএনপি কি বিলুপ্ত হয়ে গেছে? আওয়ামী লীগ তো 1996 সনে নির্বাচন করে নাই, অংশগ্রহণ করে নাই, তাতে কি আওয়ামী লীগ হারিয়ে গেছে? প্রত্যেকে বলেন আপনারা এরকম যে জামাত জাতীয় পার্টির কাছে গিয়া আওয়ামী লীগ প্রার্থী দিতে হবে, এটা ভাবতে তো ঘৃণা লাগে। আপনি যে কিছু পারি না, যে কারণ কিছু না। আওয়ামী লীগের প্রতি আপনি এত অবমূল্যায়ন করেন না। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতির জন্য একটা আগামী দিনের থ্রেট, আগামী দিনের সম্ভাবনা। ভালো না লাগতে পারে কারো কাছে, এটা কারো কাছে হয়তো মনে হতে পারে আমি আওয়ামী লীগের দালালি করতেছি, জীবন ভর শুনে আসতেছি। কাজেই আওয়ামী লীগকে এত ছোট মনে করেন না যে আওয়ামী লীগকে আজকে জাতীয় পার্টির ব্যানারে এসে জাতীয় পার্টির নাম দিয়ে নির্বাচন করতে হবে, যাত্রা পার্টির নাম দিয়ে নির্বাচন করতে হবে। যেই পার্টিটা বাংলাদেশের রাজনীতির কলঙ্কিত করেছে, রাজনীতিটাকে স্বাভাবিকতা ধ্বংস করেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, এই হোসেন মোহাম্মদ এরশাদ, যার কোনো ব্যক্তিগত চরিত্র ছিল না, যে লম্পটপনা করত, রাষ্ট্রপতি হয়ে সরকারি গাড়িতে সে বেশরা পাড়া যাইতো, বেশরা বাড়িতে যাইতো, এই সে রাষ্ট্রপতি, সেই তার পক্ষে যাবে আওয়ামী লীগ? আওয়ামী লীগের এত এত অধপতন আওয়ামী লীগের হয় না রে ভাই। আওয়ামী লীগের হ্যাডম আছে এখনো, আওয়ামী লীগ তো খেলতেছে, এবং দেখেন সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে। এই যে অনৈক্য দেখা দিয়েছে, এই যে বিভিন্ন বিভেদ সৃষ্টি হচ্ছে, এই যে সামরিক শাসন জারি হবে কি হবে না, কে আসতেছে ক্ষমতায়, এগুলো সব আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং ভারতের ফেভারে যাচ্ছে। এটা আমরাই করে দিচ্ছি। কাজে জাতীয় পার্টির জন্য আমাদের মায়া কান্না করা উচিত না, এটাকে জ্যান্ত পুঁতে ফেলা উচিত। যেটুকু জাতীয় পার্টি আছে তার দেখেন কতগুলো ভাগে বিভক্ত হয়েছে। কদিন আগে তো সেক্রেটারি মহাসচিব বাদ দেয়া আরেক ছেলেকে মহাসচিব বানাইছে, বলেন এগুলো যা পার্টি হলো একটা? এটা পার্টির কোনো ডেফিনিশন আছে? আর গ্রামে গঞ্জে কোন ভালো মানুষ এই পার্টি করে? তখন তো একসাথে আমলে করতেই চুরছে সেগুলা। এখনো যারা জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত আছে ম্যাক্সিমাম গুলো দেখেন সমাজে খারাপ ছেলে। সমাজে দেখেন না এগুলো কারা? জাতীয় পার্টি কোন লোকটা ভালো আছে আমাকে দেখান না, কোন জেলায়, কোন থানায়, কোন উপজেলায়, কোন গ্রামে দেখেন আমাকে, সারা বাংলাদেশে দেখেন না। কাজে আপনাকে বলতে হবে তো এরা কি কোনো ভালো মানুষ? আমি যদি নাম ধরে যদি একটা একটা করে বলি আপনাকে, বলেন এরা কি ভালো মানুষ? একটা কতবার দল বদলাইছে, কোন এক দল থেকে এই দলে গেছে, ওইখান থেকে দল আছে, তারা তো ব্যবসার চেয়েও খারাপ। এই দলকে নিয়ে কথা বলছেন আপনি। সো আওয়ামী লীগ কোন অবস্থাতেই এই নির্বাচনে জাতীয় পার্টির, এটা হলো জাতীয় পার্টি একটা বন্ধ ধরেছে, ওনাদের অবস্থান ভালো করতেছে, চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আসবে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আওয়ামী লীগের শেখ হাসিনা জাতীয় পার্টিতে অংশগ্রহণ করবে। সুরের বাচ্চারা, দেশটাকে মনে করছো তোদের ভাওতাবাজি আগেও করছো, সাইকেল চালায় দেখাইছ বাংলাদেশে, হ্যাঁ আবার কথা বলস। এই ক্রাইসিসটা অনর্থক তৈরি করেছে এই জাতীয় পার্টির প্রতি প্রীতি দেখাইতে গিয়া, এবং এই ক্ষতিটা করা হয়েছে। আজকে সেনাবাহিনী আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে, আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা যদি এই জামাতের পক্ষে জাতীয় পার্টির পক্ষে না নিত তাহলে আজকে অবস্থাটা হইতো না, আজকে এই পরিবেশটা এত বেশি ঘনীভূত হইতো না। কাজে এটা সেনাবাহিনীর বোঝা উচিত ছিল যে একটু মেজর পাইলেই সব মেজর না, সব জেনারেল না, সব জেনারেল আর্মির পক্ষের লোক না, তাহলে আর্মিতে কু হইতো না, আর্মিতে ওই কোর্ট মার্শাল করতে হইতো না।
সবাই যদি আর্মি প্রেমিক হইতো, ডিসিপ্লিন প্রেমিক হইতো, সব আর্মি হইতো না। কাজে এখানে বুঝতে হবে। আমি আমি একটা প্রসঙ্গ দিয়ে আজকে শেষ করবো। দেখেন, এটা তো সবাই মানতে বাধ্য, স্বীকার করতেও বাধ্য যে বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটা, সেই দলটাও এখানে উপস্থিত না থাকলেও তার কোটি কোটি সমর্থক আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু দেখেন, যারা আওয়ামী লীগ বিরোধী অবস্থান বা এখন জাতীয় পার্টি বিরোধী অবস্থান, তারা একটা বছরের উপরে সময় পেয়েছে। এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা টামলা হয়েছে, কিন্তু যেই জায়গাটা নিয়ে মূল সমস্যা, যে ভোট চুরি হয়, মানে একেবারে জাতীয় প্রেক্ষাপট ধরে, ওই সেন্টার দখলের আইন কানুন আছে। কেউ যদি সেন্টার লুট করতে যায়, দখল করতে যায়, প্রচলিত বহু আইন আছে। এই যে এক বছরে এত সংস্কার, এত কিছু হলো, এই ভোট নিয়ে কেউ যদি, জনগণের অধিকার নিয়ে যদি মেকানিজম হয়, সেইটা প্রতিরোধের জন্য এটা হয়েছে। আমাদের এর আগে বিএনপিও আমাদের কাছে এই অপরাধের বাইরে না, বিএনপির সময় হয়েছে, কিন্তু আমাদের 15 ফেব্রুয়ারি হতো না, 1/11 আসতো না। আওয়ামী লীগ এতগুলো ভোট এইভাবে করেছে। এইটাকে প্রতিরোধের মতন কোনো আইনি আলোচনাও হয় না, যে কেউ যদি ভবিষ্যতে 18 নির্বাচন করে, কেউ যদি 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, সে কি ধরনের শাস্তির মুখোমুখি হবে, এটার কোনো আলাপ নাই। একটা বছরে মূল যে সমস্যাটা, এইটা সলভের সমাধান নেই, ওই ডাইনে বামে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাহলে আসলে সমাধানের পথ কোথায়? আর আগামী নির্বাচন ইনক্লুসিভ বলতে আপনি কি বুঝেন? বা যেই যে বলছেন যে হয়তো নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, সেখানে ইনক্লুসিভ নির্বাচনটা আসলে কি? সেখানে আওয়ামী লীগের ভোটাররা কি করবে, জাতীয় পার্টির ভোটাররা কি করবে, মানে তাদের এখানে ইনক্লুসিভ নির্বাচন বলতে ভোটারের অংশগ্রহণকে বোঝায় না। ভোটারের অংশগ্রহণের সঙ্গে ইনক্লুসিভ নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এটা হলো ভোটারের অধিকার, সে ভোট দিতেও পারে, নাও দিতে পারে, এটা তার অধিকার। ইনক্লুসিভ নির্বাচন হলো যারা নির্বাচন করতে চায় তাদেরকে করার সুযোগ দিতে হবে। এখন যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, যদি আওয়ামী লীগ সেভাবে আগায় আসে, তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি, এবং আমি এও বলতে চাই যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। এর নামে ইনক্লুসিভ। এখন আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দিবেন কি দিবেন না, সেটা হলো সরকারের সিদ্ধান্ত। না দেওয়ার তো ইনক্লুসিভ হলো না। অর্থাৎ আওয়ামী লীগ, আমি তো আমার ব্যালট পেপার, আমি যখন মনোনয়ন চাই বা আমি যখন নির্বাচনের জন্য প্রতিযোগিতা ফর্ম ফিল আপ করি, আমারটা রিজেক্ট হয়ে যায় না? কি রিজেক্ট আছে? রিজেক্টের মধ্যে কতগুলো কারণ আছে, কতগুলো কারণ দেখায় আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। তার মধ্যে একটি কারণ দেখিয়ে দেওয়া হবে, গত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে নির্বাচনে ডিসকোয়ালিফাইড করা হবে। আওয়ামী লীগ এখানে নির্বাচনের যে পিআরও পাবলিশ হবে, নির্বাচনের নিয়ম নীতি পাবলিশ হবে, সেখানে আরেকটি ধারা ঢুকিয়ে দেওয়া হবে। সেই ধারাটা হবে যে বিগত কি বলে ফ্যাসিস্ট সরকার বা এই সরকারের সঙ্গে যারা জড়িত ছিল, সরকারকে সহযোগিতা করেছে, বা এই সরকারের পদ পদবিতে ছিল বা চাকরিতে ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, তাদেরকে এই নির্বাচনে ডিসকোয়ালিফাই করা হবে, অযোগ্য ঘোষণা করা হবে। সে অযোগ্য, তাকে করতে মানা করা হবে, তার দরখাস্ত গ্রহণ করা হবে। শেখ হাসিনা দরখাস্ত গ্রহণ করা হবে যদি উনি আইসা জমা দিতে পারেন। এখন তো আইন করে গেছেন, উনি করে গেছেন যে সরে জমিনে আইসা নিজেকে দরখাস্ত করতে হবে, ওনাকে তো মানা করা হবে না। উনি আইসা সরে জমিনে হেডম থাকলে আইসা দরখাস্ত করুক। তারপরে ওই আইনের ধারা অনুযায়ী, পিপল রিপ্রেজেন্টেটিভ ল রুলস অনুযায়ী, সেখানে একটা ধারা ঢুকিয়ে দেওয়া হবে যে এই ধারাতে একজন অযোগ্য হইতে পারে। যেমন আমরা অনেকে অযোগ্য হই, কেউ খেলাপির জন্য অযোগ্য হয়, কেউ ভোটারে ঠিক মতো নাম লেখা হয় না, কেউ ডিক্লারেশন ঠিক মতো দেয় না, অনেক কিছু কারণে হয়। অনেকে চাকরি ছাড়ছে 3 বছর হয় নাই, সেই জন্য তার বাদ হয়। তাহলে কি তার অধিকার হরণ করা হয়েছে? না, অধিকার হরণ করা হয় নাই, তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মেডিকেলি আনফিট হতে পারে, সে আনফিট হলে সেনাবাহিনী যোগদান করতে পারবে না, সে কি সেনাবাহিনীর জন্য অযোগ্য, কিন্তু সেনাবাহিনী যাওয়া কিন্তু নিষেধ করা হয়েছে? তাকে নিষেধ করা হয় না, কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। আমি বিসিএস অফিসার হওয়ার জন্য আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। বিসিএস অফিসার পরীক্ষা পাস না করলে কি আমাকে বিসিএস চাকরি দিবে কেউ? এটা হলো অযোগ্যতা। তো এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, বা আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করা হবে না। নির্বাচন আসুক, সবাই আসুক, কিন্তু একটা ধারা ঢুকিয়ে দেওয়া হবে, যে ধারাতে বলা থাকবে যে বিগত সরকারের সঙ্গে যারা জড়িত ছিল
তারা নির্বাচনে অযোগ্য হবে। ব্যাস ফুটে গেল, সেটা যেই হোক। আর আওয়ামী লীগের হেডম থাকলে আওয়ামী লীগ এসে দরখাস্ত করুক, তারপর দেখা যাবে। সেখানে ট্রাইব্যুনাল আছে, তার উপর উচ্চ আদালত আছে, হাইকোর্ট আছে, দেখা যাবে। কিন্তু এগুলো বায়বীয়ভাবে কথা বলে লাভ কি, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে দিতে হবে? আরে ভাই, আওয়ামী লীগের নির্বাচন আসতে দিতে হইলেও আওয়ামী লীগের হেডম আছে নাকি ইলেকশনের সময় আইসে বাংলাদেশে ফর্ম ফিল আপ করবে? কল্লা রাখবে কেউ বলে মানে? কিন্তু এটাকে ভাউতাবাজি করে লাভ কি? এখানে আওয়ামী লীগকে দলীয় ভাবে নিষিদ্ধ করা দরকার নাই। এখানে শুধু ওই নির্বাচনের আইনটাকে একটু পরিবর্তন করে দিলেই হয়ে যাবে, এবং সেটা যে কোনো সময় নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে, তার ইখতিয়ার, পিআরও করার ইখতিয়ার তাকে দেওয়া আছে, করে ফেলবে। এখানে এখানে অন্য কোন রাজনৈতিক দলের কোনো সমস্যা নাই, কিছু না। ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি হতে পারে, স্বতন্ত্র দাঁড়াইতে পারে, যে কোনো দাঁড়াইতে পারে, অসুবিধা নেই। এখন সেখানে জাতীয় পার্টিও দাঁড়াইতে পারে যারা, কিন্তু জাতীয় পার্টির যেহেতু আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, ফলে জাতীয় পার্টি রাখা কোনো কারণ নাই। এবং কেন এতদিন ধরে এটাকে বাতিল করা হলেন না, কেন তা নিষিদ্ধ করা হলো না, এই জবাবটা পুনিয়ার কাছে আমি চাই। পুনিয়া তার পক্ষে বলো, কিন্তু আমি জানতে চাই যে কেন আপনি এটাকে নিষিদ্ধ করলেন না, কেন নিষিদ্ধের পক্ষে? এটা ওই যে বিপ্লব ব্যাহত হওয়ার মতন আমার বিশ্লেষণ হচ্ছে। বিপ্লব যেরকম ব্যাহত হয়ে গেছে বুঝতে পারেনি, এরকম ধরে নিয়েছিল যে যারা বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট দল, নতুন দল হয়েছে, বাংলাদেশের মানুষ একেবারে সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 5 আগস্টে যেমন নেমেছিল, সবাই গিয়ে তাদের পেছনে যোগ দিবে এবং আগামীতে এই বিপ্লবের সাথে সংশ্লিষ্টরাই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব পেছনে বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে, তারা ক্ষমতা এনজয় করে ফেলবে এবং আগামী 5 থেকে 10 বছর ডক্টর ইউনূস হোক আর এনসিপি হোক, তারা ক্ষমতা এনজয় করবে। এটা ছিল, আমি একেবারে কনফিডেন্টলি বলতে পারি, তাদের এই আত্মবিশ্বাস তাদেরকে ধ্বংস করেছে। এবং এই আত্মবিশ্বাসে তারা আস্তে আস্তে ক্ষয়ে 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 এখন 5 আগস্টে যদি 2 কোটি মানুষ রাজপথে থেকে থাকে, এখন তারা ডাকলে 200 মানুষ পাওয়া টাফ হয়ে যায়। তখন ওই কনফিডেন্স ছিল বলে ভেবেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করি, জাতীয় পার্টি কোন ছাত্র। এখন দেখতেছে যে আমরা তো যে কর্ম করেছি 1 বছরে, জাতীয় পার্টির সঙ্গে পারবো না। সরি টু সে, এইটাই হচ্ছে মানুষের টিউন এখন। আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে 200 লক্ষ লক্ষকে 200 নিয়ে আসছেন, এটাকে আপনাকে একটা ভাষাগত এবং একটা ভাবগত জিনিস চিন্তা করতে হবে। লক্ষ লক্ষ লোক আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ব্যানার নাই। এখন এনসিপি বলেন বা ওই কি বলে নুরুর পার্টি বলেন, কি নাম যেন পার্টি বলেন, এগুলো তো রাজনৈতিক দল, ক্ষুদ্র রাজনৈতিক দল। এদের তো লুকিয়ে আছে কয়জন, আসবে কয়জন? আজকে যদি বিএনপির ডাক দেয়, তাহলে দেখেন না কত লোক আসে। আসলে জামাত ডাক দেয়, দেখেন না কত লোক আসে। আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি, তাদের ধারণা ছিল যে নতুন যারা আসছে, যে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের ধারণা ছিল বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিছু দেশে থাকবে না, এখন আমরাই নেতা। হ্যাঁ, কে মনে করছে এটা? যারা 5 আগস্টের নেতৃত্ব দিয়েছিল তাদের কেউ কেউ এই ধারণা করাতেই, এবং এই শ্রদ্ধা যারা দিয়েছিল তারা তো বিভিন্ন জায়গায় হারিয়ে গেছে। আপনার নাম বলেন না যে এখন ফ্যাক্ট কি? এখন ফ্যাক্ট হচ্ছে যে তখনকার যারা নেতৃত্ব দিয়েছে তারা মনে করে যারা এখন মাঠে আছে, জুলাইয়ের নেতৃত্ব দেওয়া বলে যারা মাঠে আছে। আমি আপনাকে বলি, আমি নাম দিয়ে বলছি, সার্জিসের কথায়, হাসিবের কথায়, সাজিব ওয়াজেদের কথায়, সঞ্জিসের কথায়, মাহফুজের কথায় 5টা লোক ঢাকা শহরে নামবে না এখন, কারণ দে বিলংস টু পার্টি, তারা একটা রাজনৈতিক দল করে। জি, আমি সেটাই বলছি। এবং তারা ডাক দেয় নাই। এই নুরুর ডাকে লাখ লাখ লোক আসবে না, কিন্তু যখন ওই সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন নামে ডাক দিয়েছে, তখন সকল ছাত্র জনতা নেমে আসছে। আমাদের মতো বুড়া মানুষগুলো আমরা চেষ্টা করেছি নামার জন্য। কিন্তু আগামীতে যদি পটভূমি সৃষ্টি হয়, আগামীতে যদি বাংলাদেশে একটা সামরিক শাসন জারি হয়, দেখবেন লাখো লাখো ছেলেরা কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে। ঠেকাতে পারবেন না, কারণ ডাক দিতে হবে না। যদি আজকে ঘোষণা করেন যে দেশে সামরিক শাসন ঘোষণা করা হইলো, 24 ঘন্টার মধ্যে ঢাকা শহরে তাবাদি করে দিবে ছেলেরা। এত সহজ ভাববেন না ভাই, তখন ডাক দিতে হবে না, কাউকে ডাক দিতে হবে না। লাখ লাখ ছেলেরা চলে আসবে
সামরিক শাসন মানি না, মানি না, মানি না। এই জন্য আমি দাগ দিয়ে রাখতেছি আগেই, যদি সামরিক শাসন ঘোষণা করা হয়, কেউ সামরিক শাসন ঘোষণা করে, আপনারা যে যেখানে আছেন, যেখানে আছেন প্রতিহত করবেন, প্রতিহত করবেন, ঘর থেকে বেরিয়ে আসবেন। এই দেশে আর সামরিক শাসন হতে দেওয়া যাবে না, দিতে পারবো না আমরা। কাজে আজকের মাধ্যমে আমি ডাক দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে, যদি বাংলাদেশে কোন শক্তি সামরিক শাসন জারি করার চেষ্টা করা হয়, আপনারা সবাই তাকে প্রতিহত করবেন। সেদিন যদি আমার বুড়া মানুষটাকে চান আপনাদের সঙ্গে, আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু সামরিক শাসন মানবো না।